আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ সোনারতরী। বাংলা কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর এক অসাধারণ কবি প্রতিভার অধিকারী। সোনারতরী কাব্যটি তার কবি প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন। সোনারতরী কবিতাটি একটি রূপক কবিতা। এ কাব্যের প্রকাশকাল 1894 সাল। এ কাব্যটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এখানে মোট 43টি কবিতা বিদ্যমান। এই কাব্যটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী দেবেন্দ্রনাথ সেনকে উৎসর্গ করেন। গগনে গর্জে মেঘ ঘন ভরসা, কূলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী ক্ষুরধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। এই কাব্যটি সোনারতরী কাব্যগ্রন্থের সোনারতরী কবিতার প্রথম স্তবক। সোনারতরী কবিতায় মূলত এই কাব্যের মূল সুর রূপকার্থে ফুটে উঠেছে। এখানে কবি এক মহামায়ার মোহে আচ্ছন্ন। সেখানে তিনি আপনাকে বিলিয়ে দিয়েছেন অসীমের মাঝে। নিজস্ব সত্তার বদলে কবি অনন্তকে ধারণ করতে চেয়েছেন এ কাব্যে। এ কাব্যের অন্যান্য কবিতার মধ্যেও এই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। প্রকৃতি মানবের যে অন্তর্নিহিত সৌন্দর্য, সে সৌন্দর্য কোনো কল্পনা রাজ্যে অধিষ্ঠিত নয়। প্রকৃতির সহস্র প্রকাশ ও মানব জীবনের অসংখ্য বাস্তব বিকাশের মধ্য দিয়েই সৌন্দর্য প্রতিনিয়ত আমাদের মনকে স্পর্শ করছে, যা উপেক্ষা করে কোনো কাল্পনিক ভাব বিলাসের মধ্যে সৌন্দর্যকে বিচ্ছিন্ন করে অন্বেষণ বা উপভোগ করতে গেলে তাকে পাওয়া যায় না। এতে মানুষের চেষ্টা ও শ্রম ব্যর্থতায় পর্যবসিত হয়। সোনারতরী কাব্যে এ মূল ভাবও রূপকের সাহায্যে বাণীরূপ লাভ করেছে। সোনারতরী কাব্যের সমস্ত কবিতাতেই এক অখণ্ড এক ভাব ফুটে উঠেছে। রবীন্দ্রনাথের প্রধান বৈশিষ্ট্যসমূহের মধ্যে অন্যতম হল প্রেম ও সৌন্দর্য চেতনা। সোনারতরী কাব্যেও এর ব্যতিক্রম নয়। সোনারতরীতে প্রকৃতির নগ্ন সৌন্দর্যের মাধুর্য কবির নিকট ধরা দেয়। এ কাব্যে কবি প্রেম, সৌন্দর্য, চেতনার পূর্ণতা লক্ষ্য করা যায়। বাংলার পল্লী প্রকৃতির সমস্ত রূপ, রস, শব্দ, গন্ধের সাথে কবি নিজেকে একেবারে বিলিয়ে দিয়েছেন। সোনারতরী কবিতাগুলোতেই বাইরের সঙ্গে অন্তরের, মানুষের সঙ্গে প্রকৃতির সম্পূর্ণ মিলনের ভাব জাগ্রত হয়েছে। সোনারতরী কাব্যটি রূপকাশ্রিত কাব্য। এখানে সোনারতরী বলতে আক্ষরিক অর্থে সোনা দ্বারা তৈরি নৌকাকে বোঝানো হয়েছে। সোনা যেমন মূল্যবান, তেমনি নৌকাকেও মূল্যবান কিছুর সাথে তুলনা করা হয়েছে। তবে ভাবার্থ অর্থে সোনারতরী বলতে মহাকাল বা সময়কে বোঝানো হয়েছে। সাধারণ অর্থে এই কবিতায় দেখা যায় একজন কৃষক তার উৎপাদিত ফসল, কাটা ধান নিয়ে অপেক্ষা করছেন মাঝির জন্যে একটি নদীর তীরে। ভরা নদীতে প্রচণ্ড বেগে স্রোত বইছে। আকাশে ঘন অন্ধকার, বর্ষণ শুরু হয়েছে। এমনই সময় বেপরোয়া মাঝি তার নৌকা নিয়ে আসলে অনেক অন্য এর পরে কৃষকের ধান নিয়ে যেতে রাজি হয়। তার ফসল নৌকাতে ওঠার পর কৃষক নিজে যখন উঠতে চাইলেন, তখন দেখলেন সেখানে আর কোনো জায়গা নেই। শূন্য নদীর তীরে কৃষক পড়ে থাকে রিক্ত অবস্থায়। তবে এইসব ঘটনার ভাবার্থ হচ্ছে এখানে কৃষক হলো কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং ফসল বলতে তার সারা জীবনের কর্মফল। কবি জীবনের শেষ সময় উপলব্ধি করেছেন তিনি তো চলে যাবেন, কিন্তু তার এতদিনের সাহিত্যকর্ম তা কি পরবর্তী প্রজন্মে বেঁচে থাকবে? মানুষ চায় তার কর্মফলের মতো, কীর্তির মতো তাকেও মহাকাল গ্রহণ করুক, বরণ করুক যত্নের সঙ্গে। কিন্তু মহাকাল সে তো দাবি পূরণ করে না। তার সৃষ্টি ফসল অর্থাৎ জ্ঞান, বিজ্ঞান, ধ্যান ধারণা, সৃজনশীলতা নিয়ে মহাকাল বহন করতে প্রস্তুত। কিন্তু সৃজনশীল কর্মীর ভার বহনে সে নারাজ। মানুষ যতই ফসল ফলাক না কেন এবং সে ফসল আগলে রাখুক না কেন, একসময় মৃত্যু এসে ফসলের সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়।
এই জন্যই এই কবিতায় কবিতার মনের আশা ব্যক্ত করেছেন যেন তার সাহিত্যকর্মগুলো বেঁচে থাকে এবং তিনি যেন মৃত্যুর পরেও পাঠকের মনে বেঁচে থাকতে পারেন। রবীন্দ্রনাথ মূলত প্রেম এবং সৌন্দর্য উপভোগের কবি হলেও একই সঙ্গে মৃত্যুর বিষাদময়তাও তাকে স্পর্শ করেছে। কবি বিশ্বাস করেন মরণের শতধারায় ধৌত হয়েও জীবনের সংকীর্ণতা অসম্পূর্ণতা থেকে মুক্তি পাওয়া যায় মানুষের। কবি বলেছেন জীবনের মধুরতম সঙ্গীত হয়ে ওঠে সেগুলোই যারা বিষণ্ণতম বেদনার কথা বলে। সেই বেদনার রসে তলিয়েই গভীর আনন্দে মাতাল হয়েছি আমি। কবির মৃত্যু ভাবনা সোনার তরীতে এসে এক অপরূপ পরিগ্রহ করে। সোনার তরী কাব্যের প্রতীক্ষা ও ঝুলন কবিতার কবি মৃত্যুর ভাবনা প্রতিফলিত হয়েছে। কবির নিকট জীবন ও মৃত্যু উভয়ের সমান তাৎপর্য। মৃত্যুর স্বরূপ উদ্ঘাটন এবং অভিজ্ঞতায় তিনি জীবনকে উপলব্ধি করেছেন। মানুষের স্নেহ প্রেমের লীলায় প্রকৃতির নিত্য নতুন বিচিত্রতায় শোভা ও সঙ্গীত মিলেই এ জগৎ সংসার। কিন্তু এরই এক কোণে মৃত্যু সংগোপনে বসে আছে সুযোগের প্রতীক্ষায়। মৃত্যু অনন্ত রহস্যময় রাজ্যের অধিবাসী। আমাদের এই সংসারের ক্ষুদ্র সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষার মধ্যে অলক্ষ্যে মৃত্যুর প্রভাব এসে ছায়ার মতো পড়ে। কবি বলেছেন এখনও তার প্রাণ পাখিকে মৃত্যুর হাতেই সম্পূর্ণ করতে চান না। এখনও তার সঙ্গীত শেষ হয়নি। নিত্য নতুন আনন্দ উপভোগের সম্ভাবনা তার বর্তমান। তাকে ভোগ করা এখনও শেষ হয়নি। যদিও এই রূপ রস ক্ষণিকের মেলা মুহূর্তের খেলা, তবুও কবি এই মিথ্যার বন্ধনে আবদ্ধ হয়ে কিছুকাল এই পৃথিবীকে উপভোগ করতে চান। মৃত্যু যেন এখানে এসে তার খেলার রং ভেঙে না ফেলে। কবি মৃত্যুকে আহ্বান করেন, ওগো মৃত্যু সেই লগ্নে নির্জন শয়ন প্রান্তে এসো বরবেশে। এবং তিনি তোমরা ও আমরা কবিতায় করুণ রস ফুটিয়ে তুলেছেন। যেমন তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও, কুলু কুলু কল নদীর স্রোতের মতো আমরা তীরেতে দাঁড়াই চাহিয়া থাকি, মরমে গুমরে মরছি কামনা কত। সোনার তরী কাব্যে রবীন্দ্রনাথ প্রথাগত অলঙ্কার ব্যবহার করেছেন। যেমন গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ও হারে। এই কাব্যের নাম কবিতায় কবি কৃষকের অসহায়ত্বের দিকটি ফুটিয়ে তুলে ধরেছেন চমৎকারভাবে। গগনে গর্জে মেঘ ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। আবার যখন নৌকা এসে কৃষক তার ফসল তুলে দিয়ে নিজের জায়গা পায় না, তখন কবি উল্লেখ করেন ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। সোনার তরী কাব্যগ্রন্থের বৈষ্ণব কবিতায় কবিতার পূর্বতন বৈষ্ণব কবিদের নিকট জানতে চেয়েছেন, সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি, কোথা হতে পেয়েছিলে এ প্রেমোচ্ছবি। কৃষকের আর্তনাদ গভীর মর্মবেদনা দিয়ে কবি ফুটিয়ে তুলেছেন, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। উপযুক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় যে সোনার তরী কাব্যের রচনাকাল, কবিতাসমূহের আলোচ্য বিষয়বস্তু নিরূপণ ও কবির চেতনা আলোকে বলা যায় এটি একটি রূপকশ্রয়ী কাব্য, যেখানে মানব জীবনের সাথে প্রকৃতি ও মহাকাল এক অসামান্য গুরুত্ব নিয়ে ধ্বনি হয়েছে। কাব্যের অন্তর্গত কবিতাগুচ্ছে একটি অখণ্ড ভাব ব্যক্ত হয়েছে, যা নাম কবিতাটিকে নির্দেশ করে। সমস্ত রবীন্দ্র জীবনের অস্তিত্বের অভিজ্ঞতা এই সোনার তরী কাব্য। সর্বোপরি রবীন্দ্রনাথের বাহ্যিক জীবনের আড়ালে যে গভীর ভাব অব্যক্ত ছিল তা সোনার তরী কাব্যে ফুটে উঠেছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার মধুর মাধুরী মিশিয়ে এই কাব্যগ্রন্থটি রচনা করেন। আজকের আলোচনাটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা বাংলা সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেতে সাবস্ক্রাইব করে রাখো। যারা আমার ভিডিওগুলি দেখছো
তারা লিঙ্কটা শেয়ার করে রেখো বন্ধুদের কাছে, যাতে সকল ছাত্রছাত্রীরা এই ভিডিওটি দেখতে পারে এবং যাতে তারা উপকৃত হয়। আলোচনা ভালো লাগলে লাইক দিও, লিঙ্কটি বন্ধুদের কাছে শেয়ার করিও এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করিও। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।